আসলে এই যে সন্তান যে আমাদের চোখের সামনে বিভিন্ন ধরনের বদ অভ্যাস তাদের তৈরি হয়, সন্তান জেদ করে, খাবার খেতে চায় না, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, পড়াশোনায় অমনোযোগী, যখন একটু বড় হয় তখন বিভিন্ন ধরনের বাজে অভ্যাস তার ভেতরে দেখা যায়। এগুলো কেন হয়? আসলে কি সন্তানের দোষ? আমরা মনে করি যে সন্তান হয়তো পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানের ভেতরে হয়তো কোনো সমস্যা আছে। বিষয়টা কি আসলে তাই? নাকি আমরা যে ছোটবেলা থেকে সন্তানকে লালন পালন করেছি এতেই কোনো ভুল ছিল? এটা একটু চিন্তা করার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সন্তানের বাবা হয়েছি, মা হয়েছি, আমিও একজন সন্তানের বাবা, আমার ২ সন্তান, ২ ছেলে। তো সন্তানের বাবা-মায়েদের উদ্দেশ্যে কয়েকটা কথা, এবং কয়েকটা কথা না শুধু, দীর্ঘ কয়েক বছর যাবৎ আমি বাবা-মায়েদের সাথে কথা বলি। হাজারো, হাজারো বাবা-মাকে প্রশিক্ষণ করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমাদের বানানা একাডেমিতে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন কোর্সের আয়োজন, বিভিন্ন বাবা-মায়েদের সমস্যাগুলো সমাধান করা হয়। সেই আলোকে আপনারা জানেন যে মানানা একাডেমি থেকে আমাদের দীর্ঘ কয়েক বছর যে প্রশিক্ষণগুলো হয়েছে, সেই প্রশিক্ষণগুলোর একটা সারনির্যাস এবং একটা ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো আকারে আমাদের একটা বই প্রকাশিত হয়েছে, সন্তান প্রতিপালনের নীতিমালা এই নামে ২ খণ্ডে। আমার হাতে আছে ২ খণ্ডই। আমি আজকে আপনাদের সাথে এই ক্লাসে বা এই ভিডিওতে আলোচনা করব যে আমরা এই পুরো ২ খণ্ডের যে বইটা, এই বইটার মাধ্যমে যে ফ্রেমওয়ার্ক, যে কাঠামো এবং যে নীতিমালাগুলো আলোচনা করার চেষ্টা করেছি, সেগুলোকে আরো সংক্ষিপ্ত করে, আরো সুন্দর করে এক নজরে আপনাদের সামনে নিয়ে আসা, যেন আপনারা খুব সংক্ষেপেই এই বিষয়গুলো অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। শুরুতে আমি একটা কথা বলি, সেটা হলো আমরা যারা সন্তানের বাবা হয়েছি অথবা মা হয়েছি, আমি যেহেতু একজন সন্তানের বাবা, আমি আমার অনুভূতিটা বলি। আপনারা আশা করি যারা সন্তানের বাবা-মা আছেন তারা আমার এই অনুভূতির সাথে একাত্মতা পোষণ করবেন, অথবা আপনাদেরও সেম একই অনুভূতি অবশ্যই। সেটা হলো আমরা সন্তানকে যখন লালন পালন করি তখন আমাদের ভেতরে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের চিন্তা আসে। সেটা হলো আমরা সন্তানকে লালন পালন করছি, সব ধরনের চেষ্টা করছি, পরিশ্রম করছি, কিন্তু ভবিষ্যৎটা আসলে কি? ভবিষ্যতে কি আমার সন্তান আসলেও নিরাপদ? আমি কি আমার সন্তানকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবো? বড় হওয়ার পরে সে কি সত্যিকার অর্থে আদর্শ মানুষ হবে কিনা? এটা একটা চিন্তা, একটা পেরেশানি আমাদের ভিতরে কাজ করে। আর আরেকটা হলো আমরা যত চেষ্টাই করি সন্তানদেরকে নিয়ে, বিভিন্নভাবে পরিশ্রম করছি, তাদের পেছনে অর্থ ব্যয় করছি, সময় দিচ্ছি, সবকিছুই করছি, কিন্তু তারপরেও যেন কোথায় একটা গ্যাপ আছে, কোথায় যেন একটা শূন্যতা আছে। মাঝে মাঝেই দেখা যায় যে সন্তান জেদ করে, সন্তানের ভেতরে বিভিন্ন ধরনের বদ অভ্যাস তৈরি হচ্ছে। তখন আমাদের ভিতরে একটা হতাশা কাজ করে যে আমি এত চেষ্টা করছি কিন্তু কেন যেন পেরে উঠছি না। বিশেষ করে মায়েরা যারা আছেন তারা এটা খুব ভালো করে বুঝছেন যে সারাদিন পরিশ্রম করার পরেও, সারাদিন বুঝানোর পরেও সন্তান কেন যেন বুঝে না। তারপরে আমার সমস্ত পরিশ্রমের পরেও কেন যেন আমার পরিশ্রমগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। এই যে একটা চিন্তা, এটা আমি যে একজন বাবা হিসাবে আমি অনুভব করি। হ্যাঁ, আমার একটা অভিজ্ঞতা বলি। আমি নিজেকে সংবরণ করার চেষ্টা করি, যেন শাসনের ক্ষেত্রে সীমা না ছাড়াই। কিন্তু মাঝে মাঝে এটা হয়, আমার অভিজ্ঞতা থেকে বলি, যে অনেক সময়ই সন্তানকে শাসন করার পরে মনে হয় যে আসলে এই শাসনটা তার প্রাপ্য ছিল না। তখন নিজের ভেতরে একটা অনুশোচনা, তারপরে একটা অনুভূতি আসে যে আমি আসলে ভুল করছি। তো আসলে এই যে সন্তান যে আমাদের চোখের সামনে বিভিন্ন ধরনের বদ অভ্যাস তাদের তৈরি হয়, সন্তান জেদ করে, খাবার খেতে চায় না, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, পড়াশোনায় অমনোযোগী, যখন একটু বড় হয় তখন বিভিন্ন ধরনের বাজে অভ্যাস তার ভেতরে দেখা যায়। এগুলো কেন হয়? আসলে কি সন্তানের দোষ? আমরা মনে করি যে সন্তান হয়তো পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানের ভেতরে হয়তো কোনো সমস্যা আছে। বিষয়টা কি আসলে তাই? নাকি আমরা যে ছোটবেলা থেকে সন্তানকে লালন পালন করেছি এতেই কোনো ভুল ছিল? এটা একটু চিন্তা করার বিষয়। আমি আজকের আলোচনায় আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি, মূল আলোচনাটা করছি। মূল আলোচনা বলতে আমি আমাদের এই যে দীর্ঘ কয়েক বছরের, ৪-৫ বছরের যে ট্রেনিং গুলো হয়েছে এবং এই ট্রেনিং এ যে আমাদের আলোচনাগুলো হয়েছে,
সেই আলোচনাগুলো থেকে যে বইটা রেডি হয়েছে, আপনার পাশেও হয়তো দেখতে পাচ্ছেন, আর আমার হাতেও আছে, সন্তান প্রতিপালনের নীতিমালা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। এই দুইটা পর্ব মিলে 12টা নীতিমালা এখানে সাজানো হয়েছে। এই 12টা নীতিমালাকে আপনি যদি বলেন, আমি 12 মিনিটে হয়তো আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব। একেবারে ধরে ধরে প্রতিটা নীতিমালা নিয়ে কথা বলবো বিষয়টা এমন না, বরং প্যারেন্টিং এর একেবারে গোড়ার কথাটা আপনাকে আমি বলার এবং বোঝানোর চেষ্টা করব। একজন বাবা হিসেবে আমি আমার কথাগুলো বলবো এবং আমার যে দীর্ঘ এই কয়েক বছরের অভিজ্ঞতা জানি এটা বলবো, এবং প্যারেন্টিং এর যে মূল কয়েকটা কথা জানলে আপনার কাছে স্পষ্ট হবে যে আসলে আমার কি কি করণীয়, এগুলো বলবো। 10-15 মিনিটে হয়তো আমি পুরো প্যারেন্টিং এর সব বিষয়, প্যারেন্টিং এর প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় সব তো আর আমি আপনাকে বলতে পারবো না, তবে একটা কাঠামো, একটা বিন্যাস এবং একটা তালিকা আমি আপনাকে দিতে পারবো, এতটুকু ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে, যে আপনি যদি আমার সাথে এই 10-15 মিনিট সময় ব্যয় করেন, তাহলে একটা কাঠামো, একটা তালিকা, একটা ফ্রেমওয়ার্ক, একটা সিস্টেম আমি আপনাকে দিতে পারবো, যে এই সিস্টেমটা যদি আপনি অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ আপনার প্যারেন্টিং এবং আপনার সন্তান প্রতিপালনের যাত্রাটা অনেক সুন্দর হবে। এখানে শুরুতেই আমি একটা কথা বলি, সেটা হলো আমাদের সন্তান প্রতিপালনের নীতিমালা বইয়ের 6 নম্বর নীতিমালা, মানে প্রথম পর্বের 177 নম্বর পৃষ্ঠায়, মানে আমাদের এখন যে সংস্করণ, এই সংস্করণের প্রথম পর্বের নীতিমালা নম্বর 6। এই নীতিমালা নম্বর 6-এ একটা কথা আছে, এই কথাটা দিয়ে আমি আজকের ক্লাসের মূল আলোচনাটা শুরু করছি। এখানে একটা কথা আছে যে সন্তান প্রতিপালন এমন কোনো বিষয় নয় যে আজকে আপনাকে একটি নিয়ম বলে দিলাম এবং আপনি তা কালকে বাস্তবায়ন করলেন আর আপনার সমস্ত কাজ শেষ হয়ে গেল। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় এরকম টিপস বা পরামর্শ খুঁজি যে আমাকে একটা টিপস দেন যেটা বাস্তবায়ন করলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথাটা আমরা খুব গুরুত্ব সহকারে এই বইয়ে বলেছি যে সন্তান প্রতিপালন আসলে এমন কোনো বিষয় না, বরং একটু খেয়াল করবেন, বরং এই দায়িত্ব আপনার সন্তানের জন্মের আগে থেকে শুরু হয়। সন্তান গর্ভে থাকার সময় থেকে পরিণত বয়সে পৌঁছানো পর্যন্ত দীর্ঘ একটি যাত্রা। আমি বরং আরেকটু ক্লাসের মধ্যে ভিন্নভাবে বলি যে সন্তান গর্ভে থাকার সময় থেকে না, বরং সন্তানের প্রস্তুতিটা আসলে বিয়ের আরো আগে থেকেই শুরু হয়। পরে যে কথাটা, সেটা হলো দিন রাত ঘন্টার পর ঘন্টা এই যাত্রা, এই দায়িত্ব সকাল থেকে রাত সবসময় প্রতিটি ক্ষেত্রে, খাওয়া দাওয়া, ঘুম, শিক্ষা, পড়াশোনা, প্রতিটি ক্ষেত্রে আপনাকে আপনার সন্তানের ব্যাপারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এখানে আরেকটু সুন্দর করে সামনে আছে, এখানে কথা বলার ক্ষেত্রে, শাসন করার ক্ষেত্রে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, সব জায়গায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমি একটা পৃষ্ঠা, মোটামুটি আধা পৃষ্ঠার মতো পড়লাম, এটা 177-78 নম্বর পৃষ্ঠায় আমাদের প্রথম পড়বেন। তো এখানে যাদের কাছে বই আছে আপনারা বই থেকে দেখে নেবেন, আর যাদের কাছে বই নিয়ে আমি আলোচনা করছি, মূল কথাটা কি পেলাম আমরা, যে সন্তান প্রতিপালন আসলে কি। এক কথায় আপনাদের যাদের কাছে নোটবুক আছে, কলম আছে, একটু নোট করে নেবেন এই কথাটা। সেটা হলো যে সন্তান প্রতিপালন মূলত দীর্ঘ সময়ের একটা যাত্রা। এটা পার্ট টাইম কোনো জব না, একদিন দুদিনের কোনো কাজ না, বরং এটা দীর্ঘ সময়ের একটা যাত্রা এবং দিন রাত সব সময়ের একটা যাত্রা। তো সন্তান প্রতিপালন আসলে আমারটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এটা মানদণ্ড কি, এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি এক বাক্যে যদি বলি যে সন্তান প্রতিপালনে আপনি সফল কিভাবে হবেন, তাহলে এই জায়গা থেকে যে কথাটা আমরা পাই সেটা হলো যে সন্তান প্রতিপালনে সফলতার মূল মাপকাঠি হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই এতটুকুই, যে আপনার সন্তানের প্রতিটা ক্ষেত্রে, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার শিক্ষা, তার আচার আচরণ, তার চিন্তা ভাবনা, তার চলাফেরা, তার ঘুম, প্রতিটা ক্ষেত্রে সঠিক সময়ে আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আপনি যদি আজকের এই ক্লাস থেকে এতটুকু কথাই শুধু নেন, আমি মনে করি যথেষ্ট, যে আপনাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনার সন্তান ঘরের একটা কাচের জিনিস ভেঙে ফেললো, একটা গ্লাস, একটা দামি অনেক মূল্যবান জিনিস, তো এই সময় আপনি আসলে কি সিদ্ধান্ত নেবেন? তাকে কি ধমক দিবেন, তাকে কি মারধর করবেন, তাকে কি, ঘরে মেহমান আছে, অনেক মানুষজন, সে মানুষজনের সামনে দুষ্টুমি করতে করতে একটা মূল্যবান জিনিস ভেঙে ফেললো, এখন এই সময় আপনার সিদ্ধান্তটা কি হবে, আপনার আচরণটা কি হবে?
আপনি কি তাকে মারধর করবেন, মেহমানদের সামনে তাকে লজ্জিত করবেন, নাকি তাকে আলাদা করে আড়ালে নিয়ে তার সাথে ভালো আচরণ করবেন? এই যে সিদ্ধান্তটা, ওই সময় যদি আপনার মেজাজ গরম হয়ে যায়, স্বাভাবিকভাবে যেটা হয়, আমি আমাকেও বলি, আমিও বাবা। হ্যাঁ, আমার মনে আছে আমি একবার সফরে, বাচ্চা খুব বেশি কান্নাকাটি করছিল, খুব বেশি দুষ্টুমি করছিল। তো দোকানে একেবারে ভরা মানুষের সামনে, অনেক মানুষের সামনে, দেশের বাহিরে সফরে, উমরার সফরে, তো ওখানে বাচ্চাকে আমি সবার সামনে, আমার ছোট বাচ্চা 2 বছর বয়স, তো স্বাভাবিকভাবেই দুষ্টুমি করছে, ওই সবার সামনেই তাকে আমি খুব জোরে একটা থাপ্পড় দেই পিঠের মধ্যে। তো পরক্ষণেই, মানে কিছুক্ষণ পরে আমি বুঝতে পারি যে এটা আসলে আমার অনুচিত হয়েছে। তাকে ওখান থেকে সরিয়ে ভিন্ন জায়গায় এনে তাকে শাসন করা উচিত ছিল। আমি আমার ভুলগুলো এভাবে সংশোধন করার চেষ্টা করি। ভুল হওয়াটা কোনো অন্যায় না, ভুল হতেই পারে মানুষের, এটা সবারই, আমারও প্রতিদিন ভুল হতে থাকে। কিন্তু আমি ধীরে ধীরে ওই ফ্রেমওয়ার্কের আলোকে, কাঠামোর আলোকে নিজেকে ধীরে ধীরে সংশোধন করার চেষ্টা করি। তো আপনাদের কাছেও আমার একই কথা। আজকের ক্লাসের আমার মূল কথা হলো, আপনাদেরকে আমি এই অনুরোধটুকু করব যে আপনারা নিজেদেরকে এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা যোগ্যতা, একটা দক্ষতা অর্জন করেন। এটা একদিনের কাজ না, এটা একটা জার্নি, একটা যাত্রা। মানব কল্যাণের সযতন পরিচর্যায় মানারা একাডেমি।